নমস্কার, আমি স্নিগ্ধা আপনাদের সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, সন্ধান। গল্পটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন শুরু করি গল্পটি। ৩৬ বছর বয়সে চিত্রশিল্পী অজয় সরকারের ভারী স্বাদ হলো তার মায়ের একখানা প্রতিকৃতি আঁকবে সে। ভবানীপুরের শিল্পী বন্ধু সুবিমল চাটুর্যের বাড়িতে তার মায়ের পোর্ট্রেটখানা দেখে এসেই অবশ্য এই প্রেরণাটা পেয়েছে অজয়। দামি ফ্রেমে বাঁধানো বড় একখানা অয়েল পেন্টিং নিজের বসবার ঘরে টাঙিয়ে রেখেছে সুবিমল। স্বচ্ছন্দ পরিবারের রূপবতী ভদ্রমহিলা, তাঁরই মাঝ বয়সের একটি প্রতিকৃতি, প্রসন্ন পরিপূর্ণতায় একেবারে জগদ্ধাত্রীর মূর্তি। যে দেখেছে সেই সুখ্যাতি করেছে। সুবিমলের নিজের মায়ের এই পোর্ট্রেট তার সব সৃষ্টিকে ছাড়িয়ে গেছে। ৫০০ টাকা পর্যন্ত দর উঠেছে এই ছবির। কিন্তু সুবিমল এই ছবি কিছুতে বিক্রি করবে না। বিভিন্ন এক্সিবিশনে নিশ্চয়ই পাঠাবে, কিন্তু দর্শকেরা এই ছবি শুধু চোখ দিয়েই দেখবে, টাকা দিয়ে কিনতে পারবে না। সুবিমলের বাবা মা দুজনেই বেঁচে। তার মায়ের বয়স এখন ৫৫-৫৬ কম হবে না, কিন্তু দেখে মনে হয় যেন মাত্র ৪০ পেরিয়েছেন। সত্যি এই বয়সে এত লাবণ্য সাধারণত চোখে পড়ে না। বড় ঘরের মেয়ে, বড় ঘরের বউ। শুধু রূপ লাবণ্য নয়, শিক্ষা, রুচি, সৌজন্য, শিষ্টাচারেরও তিনি অধিকারিণী। তাছাড়া অগাধ বাৎসল্য তার মনে। ছেলের বন্ধুদের তিনি নিজের ছেলের মতো দেখেন, আদর যত্ন করেন। সুবিমলের এই পোর্ট্রেট আঁকা উপলক্ষ করে তিনি একদিন ছেলের বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে খাওয়ালেন। বেশিরভাগ তরকারি তিনি নিজে রেঁধেছেন, নিজেই পরিবেশন করলেন। পরনে চওড়া লাল পেরে শাড়ি, সিঁথিতে মোটা সিঁদুরের দাগ, মোজায়েক করা ঘরের মেঝেই সারি সারি ফুল কাটা আসন পড়ল। আমিষ নিরামিষ পঞ্চদশ ব্যঞ্জন পরিবেশন করতে করতে ছেলের বন্ধুদের তিনি জিজ্ঞাসা করলেন, রান্না কেমন হয়েছে বাবা? সুবিমলের অন্যতম বন্ধু হীরক সেন জবাব দিল, চমৎকার। এমন মায়ের ছেলে হলে আমরাও যশস্বী হতাম মাসিমা। মাসিমা মৃদু হেসে বললেন, পাগল ছেলের কথা শোনো, সব মাই মা, সব মাই সমান বাবা। ভোজের আসর থেকে বাসে করে ফিরে আসতে আসতে অজয় সরকার সংকল্প করল সেও নিজের মায়ের একখানা ছবি আঁকবে। বাসায় এসে স্ত্রী বেলাকে নিজের সংকল্পের কথা জানালো অজয়। বেলা একটু হেসে বলল, সুবিমল বাবু পেরেছেন বলে কি তুমিও পারবে? মা তো শুনেছি তোমার ২.৫ বছর বয়সেই মারা গেছেন, তার কথা কি তোমার কিছু মনে আছে? অজয় বলল, তোমার ধারণা স্মৃতি ছাড়া আর্টিস্টদের আর কোনো সম্বল নেই না? কল্পনা বলে একটা কথা আছে, শুনেছ? আমার মাকে আমি সেই কল্পনার রঙেই ফুটিয়ে তুলব, তুমি দেখে নিও। বেলা বলল, তা যদি পারো তো ভালোই কথা। সত্যি কল্পনা ছাড়া আর কিছুর ওপর নির্ভর করবার উপায় নেই। অজয়ের মার একখানা ফটো পর্যন্ত নেই ঘরে। এই ফটোর জন্যই কয়েকবার খোঁজ খবর হয়েছে। গাঁয়ের বাড়িতে তাদের ৫১বর্তী পরিবারের একটি গ্রুপ ফটো আছে, তবে তাতে বাবা, কাকা, জ্যাঠাইমা প্রায় সবাই রয়েছেন, শুধু নেই অজয়ের মা। এর কারণ অজয় কয়েকবার জানতে চেয়েছিল। পিসিমা বলেছিলেন ফটো যখন তোলা হয় তখন মেজ বউ এখানে ছিল না, বাপের বাড়ি গিয়েছিল। জেঠিমা এর প্রতিবাদ করে বলেছিলেন, আপনার তাহলে ভালো করে কিছু মনেই নেই ঠাকুরজি, নির্মলা তো এখানেই ছিল। ঠাকুরপো তার চেহারা নিয়ে ঠাট্টা করাতে সেই যে ঘরের কোণে গিয়ে লুকোলো। এত সাধাসাধি, এত টানাটানি, কিছুতেই তাকে আর ক্যামেরার সামনে এনে বসাতে পারলাম না। ফটোগ্রাফার তারক দত্ত বলল আর একদিন এসে মেজ বউয়ের ফটো তুলবে, সে সুযোগ আর আসেনি। বিধবা প্রৌঢ়া জেঠিমা এরপর দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিলেন। সে কথা শুনে বাবার ওপর রাগ হয়েছিল অজয়ের। বাবা কেন মার চেহারা নিয়ে ঠাট্টা করতে গেলেন?
তা না করলে তো মার একখানা ফটো অজয়ের হাতে এসে পৌঁছতো। অথচ জেঠিমা, পিসিমা, কাকিদের কাছে অজয় যতটা শুনেছে তাতে মাকে খুব একটা অসুন্দরী বলে মনে হয়নি। গায়ের রং অবশ্য একটু কালো ছিল, কিন্তু টানা টানা বড় বড় চোখ, পাতলা ঠোঁটে যে মুখশ্রীটুকু ফুটে ওঠে তাতে নাকি বাড়ির আর কোনো বউয়ের সেই সৌন্দর্য ছিল না। তার ছিল মাথা ভরা কালো এক রাশ চুল। তেমন কেশবতী, মেঘবতী কন্যা সরকার বাড়িতে বা গাঁয়ের আর কোনো বাড়িতে কেউ দেখেনি। ছেলেবেলায় পিসিমাদের কাছে এই গল্প শুনেছে অজয়। অত অল্প বয়সে বাড়ির যে বউ মারা গেছে তার রূপগুণের বর্ণনা হয়তো একটু অতিশয় উক্তির অলঙ্কার এসে মিশেছে, তবু মোটামুটি মায়ের চেহারার একটা আন্দাজ তাদের বর্ণনা থেকে পেয়েছিল অজয়। সেই সব বর্ণনার উপরে নির্ভর করেই সে কাগজে পেন্সিল নিয়ে স্কেচ করতে বসল। কিন্তু খানিকটা চেষ্টা চরিত্রের পর নিজেই বুঝতে পারল কিছুই হচ্ছে না। মনে যা হচ্ছে মনোপুত হচ্ছে না অজয়ের। অথচ ছেলেবেলায় এই মাকে সে কতবার যে স্বপ্নে দেখেছে তার ঠিক নেই। জেঠিমা, পিসিমারা যেমন বলতেন ঠিক তেমনটি। তিনি এসে অজয়ের শিয়রের কাছে বসেছেন, আস্তে আস্তে কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। বিশেষ করে জ্বরজারি হলে এই স্বপ্ন আরো বেশি করে দেখত অজয়। জেঠিমা সে কথা শুনে আঁতকে উঠতেন। সর্বনাশী, মায়ার বাঁধন কাটাতে পারেনি। কাটানো কি সহজ? ঠাকুরপোকে বলতে হবে গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসুক। তুই ভয় পেয়েছিলি নাকি রে অজু? অজয় বলতো, না জেঠিমা, ভয় কেন পাবো? জেঠিমা তবু ভরসা পেতেন না। অজয়ের কোমরে একটা কালো তাগার সঙ্গে লোহার চাবি বেঁধে রাখতেন। তাছাড়া হাতে গলায় নানা রকম তাবিজ কবজও পড়তে হতো। তবু এসব রক্ষা কবজের বেরি রেঙিয়ে প্রায়ই মা আসতেন অজয়ের কাছে। কিন্তু আশ্চর্য, এখন আর কিছুতেই আসছেন না। অজয়ের স্মৃতিপট থেকে কি তিনি তাহলে একেবারেই মুছে গেলেন? 8 বছরের মেয়ে মিন্টু পা টিপে টিপে এসে দাঁড়ালো। বাবা, তুমি নাকি স্বর্গের ঠাকুমার ছবি আঁকছো? অজয় মুখ ফিরিয়ে বলল, তোকে কে বলল? মিন্টুর ছোট ভাই ঝন্টু কথাটা ফাঁস করে দিল। মা বলেছে। মিন্টু বলল, আচ্ছা বাবা, ঠাকুরমা তো এতদিন স্বর্গে বসে বসে বুড়ি হয়ে গেছে না? ঝন্টু নিঃসংশয়ে বলল, হ্যাঁ রে হ্যাঁ, ঠিক ও বাড়ির বিশুদের দিদিমার মতো, চুল পাকা, দাঁত নেই, এইভাবে হাঁটে। বলে ঝন্টু পুজো হয়ে বিশুর দিদিমার হাঁটবার ভঙ্গি অনুকরণ করে দেখালো। অজয় হাসি চেপে ছেলেকে মেয়েকে তাড়িয়ে দিয়ে বলল, যাও যাও, এখান থেকে যাও শিগগির। অজয় মনে মনে ভাবল, না, তার মা কখনো বুড়ো হবেন না। তার মা চির যৌবনা। 21 বছর বয়সে 2টি মাত্র সন্তান রেখে তিনি মারা গেছেন। তারপর তার বয়স আর বাড়েনি। বাবার কাছ থেকে মায়ের কথা বিশেষ কিছু জানতে পারেনি অজয়। বাবা ছিলেন গম্ভীর প্রকৃতির রাশভারী মানুষ, পরিবারের কর্তা, বিষয় কর্মে সব সময় ব্যস্ত থাকতেন। তাকে ছেলেবেলায় ভয় করে চলতো, এড়িয়েই চলতো অজয়। তারপর বড় হয়ে পড়াশোনার জন্য গাঁয়ের বাইরে আসতে হলো। বোর্ডিংয়ে, হোস্টেলে, মেসে, হোটেলে দীর্ঘকাল কেটে গেল অজয়ের। আর এই ফাঁকে দুজন একজন করে গুরুজনেরা প্রায় সবাই বিদায় নিলেন। বাড়ির ভিতরকার চেঁচামেচিতে হঠাৎ চিন্তাধারা ছিন্ন হয়ে গেল অজয়ের। বড় গোলমাল হচ্ছে। স্ত্রীকে ঘরে ডেকে পাঠালো অজয়। উঠোনে অমন করে বকবক করছে কে? বেলা বলল, কে আবার? আমাদের সরলা। কারা কাজ করিয়ে মাইনে দেয়নি, কাপড় দেবে বলে কবুল করে একখানা গামছা দিয়ে বিদায় করেছে, তারই ফিরিস্তি দিচ্ছে। অজয় বলল, একটু আস্তে আস্তে বলতে বলো, ওর বকবকানিতে এখানে বসে কাজ করতে পারিনি আমি। বেলা গিয়ে বলায় সরলা থেমে গেল। দত্তবাগানের বস্তিতে সে থাকে।
কয়েক বাড়িতে ঠিকে ঝিয়ের কাজ করে সংসার চালায়। কাজকর্ম ভালোই করে, তবে বক বক করে বেশি। মুড নষ্ট হয়ে যাওয়ায় কাগজ পেন্সিল ছেড়ে উঠে পড়ল অজয়। তাছাড়া অফিসের বেলাও হয়ে গেছে। শুধু বিশুদ্ধ শিল্পচর্চায় সংসারের সব খরচ কুলিয়ে যাবে ছবি বেচে অত আয় তার হয় না। তাই মার্চেন্ট অফিসের শরণ নিতে হয়েছে। তুলির কাজ অবসর সময়ের জন্য তোলা থাকে। দিন কয়েক বাদে বেলা একদিন বলল, দেখো, ওইভাবে তুমি মায়ের ছবি ঠিক এঁকে তুলতে পারবে না। সামনে কিছু না থাকলে মানুষ আন্দাজে পোর্ট্রেট আঁকতে পারে, আমি তো কোথাও শুনিনি বাপু। তার চেয়ে এক কাজ করো, খুঁজে দেখো কোথাও তোমার মায়ের কোনো ফটো টটো পাওয়া যায় কি না। শুনেছি মায়ের মামা সেই ভুবনধর নাকি আজকাল বেলেঘাটার শ্রীধর দাস লেনে থাকেন। দেখো না গিয়ে তার কাছে, যদি কোনো খোঁজ খবর পাও। কথাটা মন্দ বলেনি বেলা। ভুবনধর অজয়ের মায়ের সম্পর্কিত মামা। তিনি বাপ মা মরা ভাগ্নিকে নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করে তুলেছেন, বিয়ে দিয়েছেন। তার কাছে মায়ের ছেলেবেলার একখানা ফটো হয়তো থাকলেও থাকতে পারে। এতদিন তো কোনো খোঁজ করেনি অজয়, তাহলে আগেই পেত। বহুকাল ধরে মা আর মাতৃস্থানীয়দের অজয় ভুলেই ছিল। বরং যে মেয়ের মধ্যে মাতৃভাবের আধিক্য দেখত, অজয় তার ওপর বিতৃষ্ট হয়ে উঠত। জীবনে এতকাল নানা বয়সী নারীর মধ্যে অজয় যাকে খুঁজে বেরিয়েছে, সে মা নয়, সে মনোরমা। কলালক্ষ্মীর মতোই চিরচঞ্চলা। ধরা দিয়েও সে ধরা দেয় না, আয়ত্তের মধ্যে এসেও সে ছুটে পালায়। আজ এতকাল বাদে মায়ের কথা মনে পড়েছে অজয়ের। মা তার শিল্পী সত্তাকে স্পর্শ করেছেন, তার সৃষ্টিশালার দ্বারের কাছে এসে থেমে দাঁড়িয়েছেন। কিন্তু তার রূপ ভালো করে দেখতে পাচ্ছে না অজয়। তার চারিদিকে আঁধারের আবরণ। তুলির রঙে, কল্পনার রসে সে আধার কি মিলিয়ে যাবে না? বিস্মৃতির অতল সমুদ্র থেকে ধীরে ধীরে উঠে আসবে না সেই মহিমাময় মাতৃমূর্তি? অজয় আঁকে আর মোছে, পছন্দ আর হয় না। শুধু স্কেচ নয়, রঙিন ছবিও কয়েকখানা এঁকে দেখল, নিজেরই মনোপুত হলো না। শুধু সেই শিল্পী বন্ধুর মায়ের প্রতিকৃতির কথা মনে পড়ে। কিন্তু অজয় কারো অনুকরণ করবে না, অনুসরণও করবে না। সে নিজের মনের মতো করে নিজের মায়ের ছবি আঁকবে। দিন কয়েক বাদে বেলার ধৈর্যচ্যুতি ঘটল। স্বামীর কাছে এসে সে বলল, কেবল যে ছেলে মানুষের মতো ছবি আঁকছো আর নষ্ট করছো, এমন করে কি দিন কাটবে? খরচ আছে না সংসারের? অজয় স্বীকার করল, হ্যাঁ তা তো আছে। তারপর একদিন ছুটির দিনে চুপি চুপি বেরিয়ে পড়ল অজয়। যতগুলি স্কেচ করেছিল রঙিন ব্যাগটাই ভরে নিল। সেই সঙ্গে নিল পেন্সিল আর নতুন কাগজ। কি ভেবে তুলি আর রঙের বাক্সটাও সঙ্গে রাখলো অজয়। যদি আইডিয়া এসে যায় তাহলে পার্কে হোক, রেস্তোরাঁয় হোক, এক জায়গায় বসে পড়বে। ছবি শেষ না করে সে আর বাড়ি ফিরবে না। অজয়ের বুড়ো জেঠিমা এখনো বেঁচে আছেন। বেনেপুরে জেঠতুতো ভাইরা ছেলেরা বাসা করে থাকেন, তাদের সঙ্গেই আছেন তিনি। অজয় প্রথমে গিয়ে হাজির হলো তার কাছে। সরু গলির মধ্যে পুরনো একটা দোতলা বাড়ির একতলার দুখানা ঘর নিয়ে আছে অজয়ের জ্ঞাতি ভাইপোরা। তাদের কারোর সঙ্গে দেখা হলো না। একজন বেরিয়েছে কাজে, আরেকজন কাজের চেষ্টায়। বউদের একজন হাসপাতালে গেছে, ছেলেপুলে হবে, আরেকজন রান্না বান্না নিয়ে ব্যস্ত। কিন্তু আর কাউকে তো দরকার নেই অজয়ের। সে জেঠিমার সামনে পিঁড়ি পেতে বসে বলল, তোমার কাছেই এসেছি জেঠিমা। জেঠিমা বললেন, তবু ভালো, এত কাল বাদে তোমার মনে পড়েছে। 1.5 বছরের মধ্যে তো আর এ মুখ হওনি, খোঁজও নাওনি। বুড়ি আছে কি মরেছে? অজয় বলল, সময় পেয়ে উঠিনে জেঠিমা। জেঠিমা বললেন,
থাক, এসেছো যখন আমার একটা কথা তোমায় শুনতে হবে বাবা। হাত বাড়িয়ে অজয়ের হাত ধরলেন জেঠিমা। চামড়া ঢিলে হয়ে গেছে, হাতের শিরাগুলি বেরিয়ে পড়েছে, মাথায় ছোট ছোট করে কদম ছাটা এক রাশ পাকা চুল, দাঁতগুলি পড়ে গেছে, ভারী জীর্ণ হয়ে গেছেন জেঠিমা। কি কথা তোমার, বলো? আমাকে একবার হাসপাতালে নিয়ে যেতে হবে তোমাকে চোখ দেখানোর জন্যে। কোনোটাতেই ভালো দেখতে পাইনি, দুটোতেই ছানি পড়েছে। আমার চোখের চিকিৎসাটা তুই করিয়ে দিয়ে বাবা। ওরা কেউ আমার কথা শোনে না, বলে বুড়ো মানুষের আবার চোখের কি দরকার। আরে আমাকে তো নড়ে চড়ে খেতে হবে বাবা। অজয় বলল, আচ্ছা, শিগগিরই একদিন এসে তোমাকে হাসপাতালে নিয়ে যাব, তুমি ভেবো না। আজ আমি তোমার কাছে আমার মায়ের গল্প শুনতে এসেছি জেঠিমা। জেঠিমা অবাক হয়ে বললেন, ও মা, আমার মা গো, আমার মা, যিনি আমার ছেলেবেলায় মারা গেছেন। মারা গেছেন না বেঁচে গেছে, তার কথা শুনে কি করবি বাবা তুই? ভেবেছি তার একখানা ছবি আঁকবো। তুমি বলো না আমায় সেই মায়ের কথা। শুনতে শুনতে যদি একটা ধারণা মনে আসে। ছেলেবেলায় তার অনেক গল্প শুনেছি তোমার কাছে, কিন্তু সবই প্রায় ভুলে গেছি। আবার নতুন করে বলো না জেঠিমা। জেঠিমা বললেন, হায় রে কপাল, যে বেঁচে আছে 6 মাসে 9 মাসে একবারও তার কোনো খোঁজ করিস নে, নামও নিস নে। আর যে মরে গেছে তাকে নিয়ে টানা টানি। তোর মা তো কেবল পেট থেকে নামিয়ে দিয়েই খালাস রে, কোলে পিঠে করে মানুষ করেছে তো এই বুড়ি জেঠিমাই রে। অজয় বলল, তোমার ছবিও আঁকবো জেঠিমা। আমার ছবি তোমার এঁকে কোনো কাজ নেই বাপু, আমার এই চোখ দুটি তুমি সারিয়ে দাও তাহলেই হবে। দেব জেঠিমা, বললাম তো দেব। তুমি এবার আমার মায়ের সব কথা বলো। অনুরোধ উপরোধে জেঠিমা বলতে শুরু করলেন। অজয় ছেলেবেলায় যেসব গল্প শুনেছে প্রায় সবগুলোই পুনরাবৃত্তি করলেন জেঠিমা, কিন্তু এখনকার বেলায় সেই তখনকার রস আর নেই। তার বলার সেই ভঙ্গি শিল্পীর মনে কোনো অনুপ্রেরণা যোগায় না। তার কল্পনা নেত্রের সামনে কোনো মূর্তি ফুটিয়ে তুলতে পারে না। অজয়ের মার কথা বলতে গিয়ে ফাঁকে ফাঁকে নিজের কথাই বলতে লাগলেন জেঠিমা। এখানে তার বড় কষ্ট, খাওয়ার কষ্ট, নাওয়ার কষ্ট, বেঁচে থাকাই কষ্টকর হয়ে উঠেছে। বাঁচতে তিনি আর চান না, কিন্তু মানুষের তো আর ইচ্ছা মৃত্যু নেই। সে বর শুধু ভীষ্মই পেয়েছিলেন। শুনতে শুনতে এক সময় উঠে পড়ল অজয়। পকেট থেকে একটি টাকা বার করে জেঠিমার হাতে গুজে দিয়ে বলল, দুধ কিনে খেও, মাসের শেষ বেশি দিতে পারলাম না। জেঠিমা বললেন, সে যখন পারো দিও, আমার চোখের কথাটা মনে থাকে যেন। তাকে প্রণাম করে বেলঘাটার দিকে রওনা হলো অজয়। খুঁজে খুঁজে বার করলো শ্রীধর দাস লেনের ভুবনধরের বাসা। অজয়ের মায়ের মামা ভুবনধর একেবারে শয্যা নিয়েছেন। পুত্র পুত্রবধূরা সেবা শুশ্রূষা করে। তাদের সঙ্গে দুচার কথা বলে অজয় 82 বছরের বৃদ্ধ ভুবনধরের সঙ্গে আলাপ শুরু করলো।
কুশল প্রশ্নাদির পরে বলল, আমার মায়ের ছেলেবেলার কথা বলুন দাদু। ভুবনধর বললেন, হতভাগা, এতদিন বাদে তার কথা তোর মনে পড়েছে? কেন, নিমির কথা শুনে তুই কি করবি? অজয় বলল, আমি তার একখানা ছবি আঁকবো। নিজের আঁকা স্কেচগুলি ভুবনধরকে দেখালো অজয়। তার চশমা সুতোয় বাঁধা। সেই সুতো কানে জড়িয়ে চশমাটা নাকের ডগায় রেখে তিনি ভালো করে অজয়ের আঁকা স্কেচগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন। তারপর বললেন, হয়নি দাদু, একটুও হয়নি। অজয় বলল, একখানাও হয়নি? ভুবনধর তার টাক মাথা নেড়ে বললেন, না, নিমি মোটেই অত সুন্দরী ছিল না। অমন টানা টানা চোখ, অমন চোখা নাক ছিল না তার। তোমার এসব ছবি দেখে আমি আমাদের সেই নিমিকে চিনতে পারছি নে দাদু। তবে তোমার দোষ নেই, তুমি তো আর তাকে দেখোনি, আর দেখলেই পাখি। আমি তো দেখেছি, কোলে পিঠে করে মানুষ করেছি। তার মুখ আমারই ভালো করে মনে পড়ে না এখন, সব যেন ঝাপসা হয়ে গেছে। অজয় বলল, আচ্ছা দাদু, মায়ের ফটো টোটো কোথাও কিচ্ছুটি নেই? বুড়ো ভুবনধর ফোকলা দাঁতে হাসলেন। তখন কি আর ওসব পাঠ ছিল? আমাদের কাশিমপুরে ফটো তোলার অত রেওয়াজই ছিল না। অজয় একটু চুপ করে থেকে বলল, থাকবে, ফটোর কথা থাক। আপনি আমার মায়ের গল্প বলুন তো দাদু, আমি আপনার কাছ থেকে তার কথা শুনবো। যেন 36 বছর বয়স্ক পুরুষ নয়, 6 বছরের এক বালক এই প্রথম মায়ের অভাব টের পেয়েছে। মাকে খুঁজে বেড়াচ্ছে দুনিয়া ভরে। বৃদ্ধ ভুবনধর পরম স্নেহে হাত ধরলেন অজয়ের, তার পিঠের ওপর হাত রাখলেন। তারপর আস্তে আস্তে বলতে লাগলেন, তার কথা আর কি শুনবে দাদু? সে এক দুঃখিনী অভাগিনীর কথা। ছেলেবেলায় বাপ মা মারা গেছে, আত্মীয় স্বজন ধারে কাছে কেউ ছিল না। পরে এসে আমার ঘাড়ে। আমার ঘাড়ও তো শক্ত নয়, লিখ লিখ করে। অল্প বয়সে বিয়ে করেছি আমি, ছেলে মেয়ে অনেকগুলি। কি করে তাদের মানুষ করব, মেয়েগুলির বিয়ে থা দেব, এই চিন্তায় অস্থির। এর ওপর আবার বোঝার ওপর শাকের আঁটি। তিনি থামলেন। অজয় সাগ্রহে বলল, তারপর দাদু, তারপর? ভুবনধর বলতে লাগলেন, তা মিথ্যে বলবো না, নিমির আমার বুদ্ধি বিবেচনা ছিল। ও যে গরিব মামার সংসারে আছে সে কথা ও সব সময় মনে রাখতো। মামাতো বোনদের হাত থেকে কাজ টেনে নিয়ে নিজে করতো। আমার ছোট ছেলে মেয়েগুলিকে ও নিজের কোলে কোলেই রাখতো। ওরই মধ্যে লুকিয়ে লুকিয়ে আবার লেখাপড়াটাও একটু শিখেছিল। রামায়ণ মহাভারতখানা পড়তে পারত, চিঠিখানা পত্তরখানা এলে ও নিমি পড়তো।
লিখতেও শিখেছিল। হাতের অক্ষরের চাঁদ মন্দ ছিল না। বলে যান দাদু, বলে যান। ভুবনধর বললেন, বেশি বলবার কি আছে? কতটুকুই বা জীবন, আর কি বা তার কথা। ভিতরটা ভালো হলে কি হবে? বাইরে থেকে তো লোকে কিচ্ছুই দেখতো না। তাছাড়া আমার অবস্থা তো তেমন নয়। পাঠশালায় মাস্টারি করতুম, দিন আনতুম, দিন খেতুম। ভালো ঘর বর জোটাবো কোত্থেকে? তাই দোজ বরে বেশি বয়সে স্বামীর হাতেই নিমিকে তুলে দিতে বাধ্য হলুম। বললাম, মা, কিছু মনে করিস নে, এর বেশি তো আমার সাধ্য নেই রে মা। নিমি মুখ নিচু করে বলল, মামা, আপনি দুঃখ করবেন না। ভাগ্যে থাকলে আমার ওখানেই সুখ হবে। অথচ আমি জানতুম আমার নিমিও অল্প বয়সী জামাই চাই। আমার বড় জামাই মেজ জামাইয়ের মতো ওরও জামাইয়ের স্বাদ ছিল, অল্প বয়সী স্বামীর স্বাদ ছিল। অজয় বলল, তারপর দাদু? দাদু বললেন, তা মিথ্যে বলবো না বাবা। তোমার বাবা আমার নিমিকে অনাদর অযত্ন করেনি। তবে তোমাদের সংসারের অবস্থাও তো তখন ভালো ছিল না। বহু গোষ্ঠী, অভাব, অনটন, ঝগড়া ঝাঁটি লেগেই ছিল। তোমার মার পক্ষ নিয়ে তোমার বাবা কিছু বলতে গেলে বাড়ির সবাই এক বাক্যে বলতো। দ্বিতীয় পক্ষের বউ তো, তাই মাথায় উঠেছে। বাড়ির কর্তার পক্ষে এ তো বড় লজ্জার, বড় কলঙ্কের কথা। গিরিন সেই খোটাকে বড় ভয় করত, আর সেই ভয়েই স্ত্রীকে মাঝে মাঝে কড়া কথা, কটু কথাও বলতো। সত্যি মিথ্যে বলতে পারবো না, খুঁটিনাটি আমার মনে নেই। বাড়ির ময়লা কাপড় কাচা নিয়েই বোধহয় ঝগড়াটা লেগেছিল। তোমার বাবাও দু কথা বলে থাকবেন। ভুবনধর একটু থামলেন। অজয় সাগ্রহে বলল, আপনি বলে যান দাদু, আমার কাছে কিচ্ছু লুকোবেন না। দাদু বললেন, না ভাই, লুকোবার কি আছে? না, আমার নিমিও তো কম জেদি ছিল না। জ্বর গায়ে বৃষ্টির মধ্যে তোমাদের ওই এঁধো পুকুরের পাড়ে বসে সারা বাড়ির ময়লা কাপড় কেচে সন্ধ্যার সময় নিয়ে ধুয়ে এলো। কারো মানা শুনলে না। তা এত রাগ স্বামী সহ্য করতে পারে? শরীরে সইবে কেন দাদা? প্রথমে জ্বর, তারপরে একেবারে ডবল নিউমোনিয়া। চিকিৎসার ত্রুটি হয়নি। গঞ্জের বড় ডাক্তারকে তোমার বাবা এনেছিলেন, কিন্তু কিছুই হলো না। মরবার
আর কদিন আগে থেকে সে নাকি সকলের কাছে মিনতি করত, আমাকে তোমরা বাঁচাও, আমি আমার সোনাদের ফেলে সুখের সংসার ফেলে যেতে চাই নে, আমাকে বাঁচাও। তারপর দাদু বললেন, আর কি পর? আমি খবর পেলাম সব শেষ হয়ে যাবার পর গিয়ে আর দেখতে পাইনি। এতকাল বাদেও দাদু কোচার খুঁটে ভিজে চোখ মুছলেন। অজয় বুঝল না, ওর দু চোখ থেকে জলের ধারা গড়িয়ে পড়ল। ভুবনধর বাধা দিলেন না, ভাবলেন মায়ের জন্য ছেলে এই প্রথম কেঁদেছে, আগে তো আর কাঁদেনি, তাই আজ কাঁদুক। খানিকক্ষণ বাদে উঠে পড়ল অজয়। বেলেঘাটা থেকে শিয়ালদা থেকে পাইকপাড়ার বাস ধরল। ভাবতে ভাবতে এলো নিজের মায়ের কথা। তার স্বল্প সংক্ষিপ্ত আখ্যান থেকে কোন অংশটুকু সে তুলিতে ফুটিয়ে তুলবে? আঁকবে কি তার বাল্য কৈশোরের ছবি, না শ্বশুরবাড়ির একটা তরুণী বধূকে, নাকি রোগশয্যায় শায়িতা একটু বধূর বাঁচবার আকাঙ্ক্ষাকে সে মূর্ত করে তুলবে? এবার সে পারবে, এবার সে নিশ্চয়ই আঁকতে পারবে। বিষয়ের আভাস সে পেয়েছে, শুধু চেহারা আর মুখের আদলটি ঠিক আশি করেও আসছে না। চোখের জলে বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। অন্যমনস্ক অজয় নিজের বাসা ছাড়িয়ে কখন চলে এসেছে। রানী রোডের মোড়ে বাস এসে থামতে তার খেয়াল হলো। নেমে ফের উল্টো দিকে চলতে শুরু করলো অজয়। ভাদ্রের কড়া রোদ ঝাঁ ঝাঁ পড়ছে, সে খেয়াল তার নেই। অসতর্কভাবে চলার জন্য একটা বাসের ড্রাইভার তাকে গালাগালি দিয়ে চলে গেল, সে খেয়ালও তার নেই। অজয় খুঁজছে, নিজের মনে মাকে খুঁজছে। আরে দাদাবাবু যে, এই ভর দুপুরে ওদিকে কোথায় গেছিলেন? চমকে উঠে মুখ তুলল অজয়। তাদের ঠিকেজি সরলা পাড়ার আরো 3-4 বাড়িতে কাজ করে। মনিন্দ্র রোডের গলি থেকে বেরিয়ে বোধ হয় বস্তির বাসার দিকেই যাচ্ছে। তার ডাকে অজয় মুখ তুলল, চোখ তুলে তাকালো। ঝি সরলা, বছর 24-25 হবে। কালো রোগাটে চেহারা, পরনে সেলাই করা ময়লা একখানা খয়েরি পাড়ের শাড়ি। বছর 5-এর একটি উলঙ্গ ছেলে তার আঁচল ধরেছে। কোলের 2 বছরের মেয়েটি পথের মধ্যে মায়ের স্তনে মুখ দিয়েছে, আর এক হাতের পুটুলিতে ভাত তরকারি বাঁধা। আস্তে আস্তে চলছে সরলা, ওর আবারও ছেলে পুলে হবে। কোথায় গিয়েছিলেন দাদাবাবু? সরলা আবার হেসে জিজ্ঞাসা করল। অজয় বলল, ওই একটু ওদিকে। তুমি কোত্থেকে আসছো? সরলা বলল, ওই চক্রবর্তীরা খেতে বলেছিলেন, তার ছেলের আজ মুখে ভাত কিনা। বুড়ি শাশুড়ির জন্য 2টি চেয়ে নিয়ে গেলাম, সে তো আর নড়তে পারে না। অজয় বলল, বেশ তো। সরলা চলে যাওয়ার আগে একটু ইতস্তত করে আর একটা কথা জিজ্ঞাসা করল, আগে দাদাবাবু, ইংরেজি মাস শেষ হতে আর কদিন বাকি? অজয় বলল, কেন রে? সরলা মৃদু স্বরে বলল, এ মাস শেষ হলে সে ছাড়া পাবে তো, তাই আর কি। অজয়ের মনে পড়ল, চুরির দায়ে ওর স্বামী গোকুল দাসের 3 মাসের জেল হয়েছিল। আর একবার তাকিয়ে বাকিটুকু দেখে নিল অজয়। সরলার সিঁথিতে সিঁদুর, হাতে মোটা শাঁখা, ঠোঁটে লজ্জিত হাসি। অজয়ের পাশাপাশি হাঁটতে হাঁটতে সরলা বলল, রোদে রোদে আর না ঘুরে একটু বাড়ি যান দাদাবাবু। ইস, মুখখানা একেবারে শুকিয়ে গেছে। অজয় মনে মনে ভাবল, হ্যাঁ, এবার সে বাড়িতেই ফিরবে। সে পেয়েছে, এবার সে পেয়েছে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো লাগলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য গল্প নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন।